মেয়েটার বড় অসুখ, তাই ওকে নিয়ে যাচ্ছি একটা বিশেষ জায়গায়। সেখানেই ঘটল সেই ঘটনাটা। কি ঘটল শুনুন আমাদের আসরের আজকের গল্পে। আমাদের আসরে আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত তিরলের বালা। মার্টিন কোম্পানির ছোট লাইন। গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘন্টা পড়েনি। এ নিয়ে গাড়ির লোকজনেরা নানান রকম মতামত দিচ্ছেন। আরে মশাই ভর গেছে নামবো, আর সে যাবো প্রায় 5 মাইল। 4টে বেজে গেল, এখনো গাড়ি ছাড়ার নাম নেই। আরে কখন বাড়ি পৌঁছাবো বলুন তো? এদের কাণ্ড এরকম মশাই। আসুন না একটু সবাই মিলে এই কাগজে লেখালেখি করি। এই তো সেদিন এই সেদিন বড়গাছি স্টেশন থেকে 2টো ট্রেনের লোক এক ট্রেনে পুড়ে দিলে, দাঁড়াবার পর্যন্ত জায়গা নেই। তাও কদমতলা এলো 1 ঘন্টা লেট। ওই অফিসের সময়টুকুই যাই টাইম মতো যায়, বাকি তো সবাই তারপরে একই দশা গাড়ির টাইমের। আহ, কি ভুল যে করেছি মশাই। এই লাইনে বাড়িটা করে রিটায়ার করলাম। কোথায় বাড়ি করি? আমার শ্বশুর মশাই বললে তার গ্রামেই বাড়ি করতে। এই সেটা কোথায় মশাই? হ্যাঁ, এই তো প্রসাদপুর, যেখানে প্রসাদপুরের ঠাকুর আছেন। ওই যে মেয়েদের ছেলেপুলে না হলে মাদুলি নিয়ে আসে। হাওড়া ময়দান থেকে ওই 25 মাইল, তা বেশি না। ভাবলাম কলকাতার কাছে সস্তা গন্ডা হবে, পাড়াগা জায়গা, শ্বশুরবাড়ির সবাই রয়েছে সেখানে। আরে তখন কি মশাই জানি 3-4 হাজার টাকা খরচ করে বাড়ি করলুম। দেখছি যেমনি ম্যালেরিয়া তেমনি যাতায়াতের কষ্ট। 25 মাইল আসতে 25 খেলা খেলছে এই দিষ্টুপি রেলগাড়িগুলো। ঠিক আছে, বাচ্চা আছে, একটু রেগে গেছেন আর কি। আরে 25 কি স্যার, 3-25 75 খেলা বলুন। আরে আমারও পৈতৃক বাড়ি ওই প্রসাদপুর, মানে প্রসাদপুরের কাছেই নরোত্তমপুর। ওখানে ডেলি প্যাসেঞ্জারি করি দাদা, কান না পায় এক সময়। আমি যাচ্ছিলাম চাঁপাডাঙ্গা, এই লাইনের শেষ স্টেশন। এদের কথাবার্তা শুনে আমার ভয় হলো। স্টেশন থেকে 4 মাইল দূরে দামোদর নদীর এপারেই আমার এক মাসিমা থাকেন। মেসমশাই নাকি মৃত্যুশয্যায়, তাই চিঠি পেয়ে মাসিমার স্বনির্বন্ধ অনুরোধে সেখানে চলেছি। যেরকম এরা বলছে তাতে কখন সেখানে পৌঁছবো কে জানে। কামরার এক কোণে বেঞ্চিতে একটি যুবক ও তার সঙ্গে একটি 17-18 বছরের সুন্দরী মেয়ে বসেছিল। মেয়েটির পরনে সিল্কের ছাপা শাড়ি, পায়ে মাদ্রাজি চটি, মাথার চুলগুলো যেন একটু হেলা গোছা ভাবে বাঁধা। সে জানলা দিয়ে বাইরের দিকে চেয়েছিল। যুবকটি মাঝে মাঝে সকলের কথাবার্তা শুনছে, আবার মাঝে মাঝে বাইরের দিকে চেয়ে ধূমপান করছে। গাড়ি ছেড়ে 3-4টে স্টেশনে এলো। পান, পটল, আলু, মাছের পুটুলি হাতে ডেলি প্যাসেঞ্জারের দল ক্রমে ক্রমে নেমে যাচ্ছে। বাকি দল এখনো সামনাসামনি বেঞ্চিতে মুখোমুখি বসে কোঁচড়ের কাপড় মেলে তাস খেলছে। মাঝে মাঝে ওদের হুঙ্কার শোনা যাচ্ছিল ইঞ্জিনের ঝকঝক শব্দ ভেদ করে। 2 হার্টস, নো ট্রাম্প, 3 স্প্রেডস, ইত্যাদি ইত্যাদি। যখন জাঙ্গিপাড়া গাড়ি এসে পৌঁছেছে তখন বেলা যায় যায়। জাঙ্গিপাড়া স্টেশনের সামনে বড় দিঘিটার ধারের তালগাছগুলোর গায়ে রাঙা রোদ। শেষ ডেলি প্যাসেঞ্জারটি জাঙ্গিপাড়ায় নেমে যাওয়াতে গাড়ি খালি হয়ে গেল। না, একেবারে খালি নয়, কারণ রইলাম কেবল আমি, আর কোণের বেঞ্চির দিকে তাকিয়ে দেখি সেই যুবক ও তার সঙ্গিনী মেয়েটিও কিন্তু রয়েছে। এতক্ষণ ডেলি প্যাসেঞ্জারদের গল্পগুজব শুনতে শুনতে আসছিলাম বেশ। এখন তারা সবাই নেমে গিয়েছে, আমি প্রায় একাই এখন। স্বভাবতই যুবক ও মেয়েটির প্রতি মনোযোগ আকৃষ্ট হলো। মেয়েটি বিবাহিত নয়,
সে তো বেশ দেখেই বুঝতে পারা যাচ্ছে। তাহলে ওদের সম্বন্ধ কি ভাই বোন কিংবা মামা ভাগ্নি? মেয়েটি বেশ সুন্দরী। ছোকরা মেয়েটিকে ভুলিয়ে নিয়ে পালাচ্ছে না তো? আশ্চর্য নয়, আজকালকার ছেলে ছোকরাদের কাণ্ড তো। যাকে, আমার সেসব ভাবনার কি দরকার? নিজের কি হবে তারই ঠিক নেই। সন্ধে তো হয়ে গেল। মাসিমাদের গ্রাম স্টেশন থেকে 2-3 মাইল দূর, পথও সুগম নয়। ট্রেন আটপুর এসে দাঁড়ালো, জাঙ্গিপাড়ার পরে স্টেশন। তারপর আবার ছাড়ল। বড় বড় ফাঁকা রাঢ় দেশের মাঠে সন্ধ্যা নেমে আসছে। লাইনের ধারে কচ্ছিত ক্ষুদ্র ক্ষুদ্র চাষের গাঁ, লাউলতা চালে উঠেছে। একটা ছোট্ট গ্রাম্য হাট ভেঙে লোকজন ধামা চ্যাঙারি মাথায় করে ফিরছে। আবার মাঠ। জাম গাছের মাথায় কালো বাদুর উঠে এসে বসেছে। খালের পাড়ে মশাল জেলে জেলেরা মাছ ধরবার চেষ্টা করছে। আবার আমি সহযাত্রীদের দিকে চাইলাম। দুজনে পাশাপাশি বসে আছে, কিন্তু দুজনেই জানালার বাইরের দিকে চেয়ে রয়েছে। একটা কথাও শুনলাম না ওদের মধ্যে। ছেলেটা মেয়েটাকে নিয়ে পালাতে পালাতে মনে হয় দুজনের মধ্যে ঝগড়া হয়েছে। বেশ সুন্দর চেহারা দুজনেরই। না, মামা ভাগ্নি বা ভাই বোন নয়, নিয়ে পালানোটাই ঠিক। কিন্তু এদিকে কোথায় যাবে ওরা? মার্টিন কোম্পানির ছোট লাইন তো আর 2টো স্টেশন পরে গিয়ে রাঢ় দেশের অজ পাড়াগাঁ আর দিগন্তব্যাপী মাঠের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। এই দুটো শৌখিন পোশাক পরা তরুণ তরুণীর পক্ষে সে অঞ্চল নিতান্তই খাপছাড়া এবং অনুপযোগী। যে যাকে, আমার কেন ওসব ভাবনা? পিয়াসারা স্টেশনের সিগন্যালের সবুজ আলো দেখা দিয়েছে। সামনে ভয়ানক রাত্রি। নিতান্তই দুর্ভাবনায় পড়ে গেলাম। রাঢ় দেশের মাঠের উপর দিয়ে রাস্তা, সঙ্গে ব্যাগে কিছু টাকা কড়িও আছে। শুনেছি হুগলি জেলার এদিকে চুরি ডাকাতি নাকি অত্যন্ত বেশি। মেসোমশাইয়ের চিকিৎসার জন্য মাসিমা কিছু টাকার দরকার বলে লিখেছিলেন। মাই টাকাটা দিয়েছে। ধনে প্রাণে না মারা পড়ি শেষকালে। হঠাৎ আমার সহযাত্রী যুবকটি আমার দিকে চেয়ে বললে, চাপাডাঙ্গা স্টেশন থেকে নদীটা কত দূরে বলতে পারেন? নদী নদী প্রায় 1/2 মাইল। নৌকা পাওয়া যায় খেয়ার? এখন নদীতে জল কম, তবে নৌকা বোধহয় আছে। যুবকটি আর কোনো কথা না বলে আবার বাইরের দিকে চেয়ে রইল। আমার অত্যন্ত কৌতূহল হলো, একবার জিজ্ঞাসা করে দেখি না ওরা কোথায় যাবে। কিন্তু ওদের দিক থেকে কথাবার্তার কোনো ভরসা না পেয়ে চুপ করে রইলাম। পিয়াসারা স্টেশনে এসে গাড়ি দাঁড়ালো। না, বিশেষ কেউ নামলো উঠলো না। ছোট স্টেশন। যুবকটি আমাকে আবার জিজ্ঞাসা করলো, আচ্ছা স্যার, ওপারে গাড়ি পাওয়া যায়? কি গাড়ির কথা বলছেন? এই যে কোনো গাড়ি হলেই চলবে, মানে মোটর, বাস কিংবা এই ঘোড়ার গাড়ি হলেও চলবে। লোকটি বলে কি? এই অজ পাড়া গাঁয়ে ওদের জন্য মোটরের বন্দোবস্ত করে কে রাখবে বুঝতে পারলাম না। আমি বললাম, না মশাই, দেখুন যতদূর জানি ওসব পাবেন না সেখানে। পাড়া গাঁয়ের জায়গা, রাস্তাঘাট তো নেই। এবার
ওদের গন্তব্যস্থান সম্বন্ধে আমার কৌতূহল অতি কষ্টে চেপে গেলাম, কিন্তু যুবকটি পর মুহূর্তেই আমার সে কৌতূহল মেটাবার পথ পরিষ্কার করে দিলে। জিজ্ঞাসা করলে, আচ্ছা, ওখান থেকে মানে তিরোল কত দূর হবে জানেন স্যার? অত্যন্ত আশ্চর্য হয়ে ওর মুখের দিকে চাইলুম। তিরোল যাবেন নাকি? সে তো অনেক দূর বলে শুনেছি। আমিও এদেশে প্রায় নতুন, দেখুন ঠিক বলতে পারবো না, তবে 5-6 ক্রোশের কম তো নয়। যুবকের মুখে উদ্বেগ আর চিন্তার রেখা ফুটে উঠল। আমার দিকে একটু এগিয়ে বসে বললে, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলবো স্যার। তবে ইলোপমেন্টই হবে। ঠিক যা আন্দাজ করেছিলাম। কিন্তু তিরোল কেন? সেখানে তো লোকে যায় অন্য উদ্দেশ্যে। বললুম, হ্যাঁ বলুন না, বলুন। যুবকটি মেয়েটির দিকে আঙুল দিয়ে দেখিয়ে গলার সুর নামিয়ে বললে, ওকেই নিয়ে যাচ্ছি তিরোলে পাগলাকালির বালা আনতে। ওরই জন্য আমার বোন, কাল অমাবস্যা আছে, কালই বালা পরাবার নিয়ম। আচ্ছা, মেয়েটি কি? হ্যাঁ, চুপ করে আছে এখন প্রায় 2 মাস, কিন্তু যখন ক্ষেপে ওঠে তখন ভীষণ হয়ে ওঠে, মানে সামলে রাখা কঠিন। এত রাত যে হবে বুঝতে পারেনি। সবাই বলেছিল স্টেশন থেকে বেশি দূরে নয়। আপনারা আসছেন কোত্থেকে? অনেক দূর থেকে স্যার, ধানবাদের কাছে সয়ালডি কলিয়ারি। এদিকের খবর তো কিছু একটা জানি না, মানে লোকে যেমন বলেছে তেমনি শুনেছি। কি করি এখন? এই মেয়ের সঙ্গে বিদেশ ভিমরুয়ে জায়গা, বড় বিপদে পড়ে গেলাম স্যার। চুপ করে ব্যাপারটা বুঝবার চেষ্টা করলাম। ছোকরা বিপদে পড়ে গিয়েছে বেশ। ওর কথা শোনার পর থেকে মেয়েটির দিকে তাকিয়ে দেখছি। চমৎকার দেখতে মেয়েটিকে। ধপধপে ফর্সা রং, বড় বড় চোখ, ঠোঁটের 2 প্রান্ত ওপরের দিকে কেমন একটু বাঁকানো, তাতে মুখশ্রী আরও কি সুন্দর যে দেখাচ্ছে। অমন সুন্দরী মেয়ে নিয়ে এই বিদেশে রাত্রিকালে মাঠের মধ্যে দিয়ে 5-6 ক্রোশ রাস্তা গাড়ি ভাড়া করে গেলেও বিপদ কাটবে বলে তো মনে করবার কোনো কারণ আমি দেখছি না। এক চাঁপাডাঙ্গাতেও কোথাও থাকা গেলে, কিন্তু পাড়া গায়ে অপরিচিত লোকেদের, মানে বিশেষ করে যখন শুনবে যে মেয়েটি পাগল, তখন ওদের রাত্রে আশ্রয় দেওয়ার মতো উদারতা খুব কম মানুষেরই হবে। যুবকটিকে বললাম, চাঁপাডাঙ্গাতে কোনো লোকের বাড়ি আশ্রয় নেবেন রাত্রে? তার চেষ্টা দেখব। না না স্যার, ওকে অপরিচিত লোকের মধ্যে রাখতে পারবো না, তাহলেই ওর মেজাজ খারাপ হয়ে উঠবে। আমি ছাড়া আর কারুর কাছে খাবে না পর্যন্ত। যে কোনো তুচ্ছ ব্যাপারে ও ভীষণ ক্ষেপে উঠতে পারে। সে ভরসা করিনি স্যার। ওর সে মূর্তি দেখলে আমি ওর দাদা, আমি পর্যন্ত দস্তুর মতো ভয় পাই। সে না দেখাই ভালো। ও ও অন্য মানুষ হয়ে যায় স্যার, একেবারে অন্য মানুষ। চাঁপাডাঙ্গা স্টেশনে গাড়ি এসে দাঁড়ালো। রাত্রির অন্ধকার এখনো ঘন হয়ে নামেনি, তবে কৃষ্ণা চতুর্দশীর রাত্রি। অনুমান করা যায় কি ধরনের হবে আর একটু পরে। চাঁপাডাঙ্গা স্টেশনের কাছে লোকজনের বাড়ি ঘর বেশি নেই। খান কতক বিচুলি ছাওয়া ঘর, অধিকাংশই পান বিড়ি বা মুড়ি মুড়কির দোকান কিংবা মুদিখানার দোকান। একটা সাইকেল সারানোর দোকান রয়েছে, আর একটা হোমিওপ্যাথিক ডাক্তারখানা।
ডাক্তারখানার এক পাশে স্থানীয় ডাকঘর, একটা পুকুর, পুকুরের ওপারে দু একখানা চাষাভূষ লোকের ঘর। হ্যাঁ, আমরা টিকিট দিয়ে সবাই স্টেশনের বাইরে এলাম। সামনেই দু তিনখানা ছইওয়ালা গরুর গাড়ি দেখে আমার দুর্ভাবনাটা অনেকটা কমে গেল। কিন্তু যখন তাদের জিজ্ঞাসা করে জানলাম যে নদীর ধার পর্যন্ত তারা যায় এবং নদী পার হবার কোনো উপায় নেই গরুর গাড়ির, তখন আমি আমার সঙ্গীটিকে বললাম, কি করবেন? নয়তো স্টেশনেই থাকবেন নাকি রাত্রে? না স্যার, কাল অমাবস্যা, আমাদের তিরোলে পৌঁছাতেই হবে কাল। এখানে থাকলে কাজ এগোবে না। স্যার, বলছিলাম আপনি আরেকটু কষ্ট করুন স্যার, আমাদের সঙ্গে চলুন। আপনাকে যখন পেয়েছি ছাড়বো না। মানে আপনি না দেখলে কোথায় যাই বলুন তো? আমি বড় বিপদে পড়ে গেলাম। ওদিকে মেসোমশায়ের অসুখ, সেখানে পয়সা করে নিয়ে যত শিগগিরই পৌঁছানো যায় তাই দরকার। কিন্তু এদিকে এই বিপন্ন যুবক ও তার বিকৃত মস্তিষ্কা তরুণী ভগ্নী, ছেড়েই বা এদের দিই কী করে এই অন্ধকার রাত্রে? না, তা হয় না, সঙ্গে যেতেই হবে। ও মেসোমশায়ের অদৃষ্টে যা ঘটে ঘটুক। গরুর গাড়ির গাড়োয়ানরা কিন্তু ভরসা দিল। তিরোলের বাঁধানো রাস্তা, নদী পেরিয়ে গাড়ি পাওয়া যায়, পালকিও পাওয়া যায় একটু খোঁজ করলেই। হরদম লোক যাচ্ছে সেখানে, ভয়ভীত হওয়ার কিছু নেই। নদীর খেয়া থেকে বড়জোর 2 ঘন্টার রাস্তা। নদীর ধার পর্যন্ত একখানা ছইওয়ালা গরুর গাড়িতে আমরা 3 জনে এলাম। সারা ট্রেনে মেয়েটি একটাও কথা বলেনি, অন্তত আমি শুনিনি। নৌকার ছইয়ের মধ্যে বসে সে প্রথম কথা কইল। যুবকটির দিকে চেয়ে সে বলল, দাদা, আমার শীত করছে। তোমার শীত করছে না? সুন্দর গলার স্বর যেন সেতারে ঝংকার দিয়ে উঠল। আমি সহানুভূতির চোখে তরুণীটির দিকে চাইলাম। আহা, এমন সুন্দর মেয়েটি কি অদৃষ্ট নিয়েই জন্মেছে। বললাম, হ্যাঁ, শীত করতে পারে, নদীতে হাওয়া বইছে। সঙ্গে কিছু আছে গায়ে দেবার? না, গায়ে দেওয়ার কিছু, মানে ধরুন এই বৈশাখ মাসে তো আনিনি। বিছানার চাদরখানা পেতেই গাড়িতে বসেছিলাম, ওখানেই না হয় এখন গায়ে দিই। মেয়েটি আবার বললে, কি নদী দাদা? বেশ স্বাভাবিক সুর, সহজ ধরনের কথাবার্তা। আমি বললাম, দামোদর। বল্লভপুরে যে দামোদর? আমি জানি, খুব বড় নদী না দাদা? ছেলেবেলায় দেখেছি। দামোদরের ধারে বল্লভপুর বলে একটা গ্রাম, বর্ধমান জেলায়। সেখানে আমার মামা বাড়ি কিনা। পূর্ণিমা, মানে আমার বোন, সেখানে 2 বার গিয়েছিল ছেলেবেলায়। তারপর তো খেয়ার নদী পার হবার সময় পূর্ণিমা ওর দাদাকে বললে, ভয় করছে দাদা, ডুবে যাবে না তো? ও দাদা, নৌকো দুলছে যে। ডুবে যাবি কেন? চুপ করে বসে থাক, দুলছে তো তাতে কি? ওপারে গিয়ে আমরা দেখি গাড়ি ঘোড়া তো দূরের কথা, একটা মানুষ পর্যন্ত নেই। তবে খেয়ার মাঝি লোকটা ভালো। সে আমাদের অবস্থা দেখে বললে, দাঁড়ান বাবু মশাইরা, শ্যামকুড়ের গোয়ালপাড়ায় গরু গাড়ি পাওয়া যায়, আমি ডেকে দিচ্ছি, আপনারা নৌকোতেই বসুন। পূর্ণিমা বললে, দাদা, কিছু খাবে না? খাবার রয়েছে তো। পরে আমার দিকে চেয়ে বললে, আপনিও খান, খাবার অনেক আছে। ওর দাদা বললে, হ্যাঁ হ্যাঁ, আরে দে না, দে না, ওকে দে, তুইও খা। কিছু তো খাসনি, পৌঁছাতে কত রাত হয়ে যাবে। পূর্ণিমা একটা ছোট্ট পুঁটুলি খুলে আমাদের সবাইকে লুচি, পটল ভাজা, আলুর চচ্চড়ি ও মিহিদানা পরিবেশন করে দিলে। বললে, দেখো তো দাদা,
মিহিদানা খারাপ হয়ে যায়নি তো? আচ্ছা, এ কোথাকার মিহিদানা? বর্ধমান থেকে কেনা, আসবার সময়। খারাপ হয়নি তো? দেখুন তো মুখে দিয়ে। আজ যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন ভাবিনি এমন একটি সন্ধ্যার কথা। ভাবিনি যে দামোদর নদীর ওপর নৌকাতে বসে একটি অপরিচিত যুবক ও একটি অপরিচিতা তরুণীর সঙ্গে খাবার খাবো এইভাবে। কেমন একটি শান্ত পরিবেশ, যেন নিজের বাড়িতে মা বোনের মধ্যেই আছি। বড় ভালো লাগছিল। কিন্তু পরবর্তী মর্মন্তুদ অভিজ্ঞতার পটভূমিতে ফেলে আজ যখন আবার সেই সন্ধ্যাটির কথা ও আমার সেই তরুণ সঙ্গীদের কথা এখন ভাবি, তখন মনে হয় সেদিন তাদের সঙ্গে দেখা না হওয়াই বোধহয় ভালো ছিল। একটা দুঃখজনক করুণ স্মৃতির হাত থেকে হয়তো বাঁচা যেত তাহলে। আমাদের খাওয়া শেষ হয়ে গিয়েছে। এমন সময় গরুর গাড়ি নিয়ে খেয়ার মাঝি ঘাটের ধারে দামোদরের বিস্তৃত বালির চরে এসে হাজির হলো। তিরোল যাওয়ার ভাড়া ধার্য করে আমরা গাড়িতে উঠে পড়লাম। খেয়ার মাঝিকে তার পরিশ্রমের জন্য বেশ কিছু বকশিস দেওয়াও বাদ গেল না। গাড়োয়ান বললে, বাবু, ভুল হয়ে গিয়েছে। মানে বাড়ি থেকে ওই তামাকের টিনখানা নেওয়া হয়নি কো। গাড়িখানা একটু গায়ের মধ্যে দিয়ে ঘুরিয়ে নিয়ে যাই, বেশি দেরি হবে না বাবু। শামকুর গ্রামের মধ্যে দিয়ে গাড়ি ঢুকলো। লোকের বাড়ি ঘরের পেছন দিয়ে রাস্তা। ঘরের দাওয়ায় মেয়েরা রান্না করছে। তারপর আবার মাঠ, আখের ক্ষেত, পাট ক্ষেত। মাঠের মধ্যে দিয়ে চওড়া সাদা রাস্তা আমাদের সামনে বহু দূর চলে গিয়েছে। রাঢ় দেশের মাঠ, বন জঙ্গল খুব কম। এখানে ওখানে মাঝে মাঝে দু চারটে কলা গাছ। হঠাৎ পূর্ণিমা আমায় বললে, আপনার মাসিমার বাড়ি এখান থেকে কত দূর হবে? সে তো এদিকে নয়, দামোদরের ওপারে, স্টেশনের পূর্ব দিকে, প্রায় 2 ক্রোশ দূরে। আপনাকে আমরা কষ্ট দিলাম তো? না, কি আর কষ্ট। আপনাদের কাজ শেষ হয়ে গেলে কাল আপনাদের গাড়িতে তুলে দিয়ে তারপর মাসিমার বাড়ি গেলেই হবে। কি আর কষ্ট না? আমাদের কাজ শেষ হলে আমাদের গাড়িতে তুলে দিয়ে। ওর হাসির এই অদ্ভুত ধরনের উচ্ছ্বাস ও সৌন্দর্য আমাকে বড় মুগ্ধ করল। এমন হাসি কোনো দিন আমি কাউকে হাসতে শুনিনি। কিন্তু সঙ্গে সঙ্গে মনে হলো এ অপ্রকৃতি স্থির হাসি। স্থির মস্তিষ্কের কোনো মেয়ে হলে এ ধরনের হাসত না, অন্তত এ জায়গায় ও এ অবস্থায় তো নয়ই। হঠাৎ ওর দাদা অন্ধকারের মধ্যে আমার গা টিপলে। ব্যাপার কি? আমার ভয় হলো। মেয়েটি ভালো অবস্থায় আছে তো? আমি কোনো কথা না বলে চুপ করে বসে রইলাম। কি জানি মেয়েটির কেমন মেজাজ, মানে কোন কথা তার মনে কিভাবে সাড়া জাগাবে যখন জানি না, তখন তো একদম কথা না বলাই নিরাপদ। মনে মনে ভাবলাম, এমন সুন্দর মেয়ে কি খারাপ অদৃষ্ট নিয়ে এসেছিল পৃথিবীতে, যে তার অমন সুন্দর প্রাণ ভরা হাসি তাতে মনে আনন্দ না এনে আনে ভয়। গাড়িতে কিছুক্ষণ কেউ কথা বললে না, সবাই চুপচাপ। মাঠ ভেঙে গরুর গাড়ি আপন মনে চলেছে। বোধহয়
আমার একটু তন্দ্রা বেশ হয়ে থাকবে, হঠাৎ কেন যেন ঘুমটা ভেঙে গেল। গাড়ির ছইয়ের মধ্যে অন্ধকার, আর আমার মনে হলো সেই অন্ধকারের মধ্যে তরুণী আর তার দাদার মধ্যে যেন একটা হাতাহাতির ব্যাপার চলছে। তরুণীর মুখের একটা কষ্টকর শব্দ আমার কানে যেতেই আমি পেছন ফিরে চাইলাম ওদের দিকে, কারণ আমি বসেছি ছইয়ের সামনে আর ওরা বসেছে গাড়ির পেছনের দিকটায়। সেই দিকে বেশি অন্ধকার, কারণ ছইয়ের ওই দিকটায় একটা চাঁচের পর্দা দেওয়া। আমি কোনো কথা বলার পূর্বেই যুবকটি চাপা উদ্বেগের সুরে বলে উঠল, আরে ওকে ওকে ধরুন, আরে ধরুন ওকে, ও গাড়ি থেকে নেমে পড়তে চাইছে, ধরুন, শীঘ্রই ধরুন। চাপা সুরে বলবার কারণ বোধহয় গাড়ির গাড়োয়ানের কানে কথাটা যাতে না যায় সেই জন্য। আমি হতভম্ব হয়ে মেয়েটির গায়ে কি করে হাত দেব তাই ভাবছি। এমন সময় যুবকটি বেদনার্ত কণ্ঠে চিৎকার করে উঠল, বাবা, পরক্ষণেই বলল, কামড়ে দিয়েছে। আরে ওরে বাবা, কি জোরে কামড়ে দিয়েছে, আর ধরবেন না, আরে ওর হাত ধরবেন না। ততক্ষণে গাড়োয়ান গাড়ি থামিয়ে ফেলেছে, আমাদের দিকে চেয়ে এসে বলছে, কি বাবু, কি হয়েছে, কি হয়েছে কি? গাড়োয়ানের কথার উত্তর দেবার সময় বা সুযোগ তখন আমার নেই, কারণ মেয়েটি আমায় ঠেলে বাইরের দিকে বেরিয়ে আসতে চাইছে এই অন্ধকারের মধ্যে। ওর দাদা বললে, উফ, আরে ওর ওর চুল ধরুন, ওর গায়ে হাত দেবেন না, কামড়ে দেবে। উফ, কিন্তু আমি কোনো কিছু বাধা দেওয়ার পূর্বেই মেয়েটি আমাকে ঠেলে গরুর গাড়ির সামনের দিকে গিয়ে পৌঁছলো এবং গাড়ি থেকে লাফ দিয়ে পড়ল। হতবম্ব গাড়োয়ান গরুর কাঁধ থেকে জোয়াল নামাবার পূর্বেই আমিও মেয়েটির দাদা দুজনেই গাড়ি থেকে লাফিয়ে পড়লাম। মাঠের মধ্যে অন্ধকার ততটা নিবিড় নয়, কিন্তু মেয়েটির কোনো পাত্তা কোনো দিকে দেখা গেল না। আমার বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে এবং বোধহয় মেয়েটির দাদারও। এই সময় কিন্তু আমাদের গাড়োয়ান যথেষ্ট সাহস ও উপস্থিত বুদ্ধির পরিচয় দিলে। সে ততক্ষণে ব্যাপারটা আন্দাজ করতে পেরেছে। তিরোল যারা যায় তাদের মধ্যে কেউ না কেউ যে অপ্রকৃতিস্থ থাকবেই, এ তথ্য তাদের অজানা নয়। তবে আমাদের তিনজনের মধ্যে সে যে কে, সেটাই বোধহয় সে এতক্ষণ ঠাওর করতে পারেনি। গাড়োয়ান তাড়াতাড়ি বললে, বাবু, এই শিগগিরই চলুন, কাছেই পাতিয়ালের খাল, সেই দিকে উনি না যান। এই টিপকলের আলোটা জ্বালুন দেখি। এমন হতভম্ব হয়ে গিয়েছে আমরা যে যুবকের পকেটে টর্চ রয়েছে সে কথা আমাদের দুজনের কারোরই মনে নেই। সবাই ছুটলাম গাড়োয়ানের পিছু পিছু। প্রায় 2 আন্দাজ পথ ছুটে যাওয়ার পরে একটা সরু খালের ধারে পৌঁছলাম। তার দুপাড়ে নিবিড় কষায় ঝাড়। তন্ন তন্ন করে ঝোপঝাড়ের আড়ালে খুঁজে চিৎকার করে ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া গেল না। সব ব্যাপারটা এত অল্প সময়ের মধ্যে ঘটে গেল যে এতক্ষণে ভেবে দেখবারও অবকাশ পাওয়া যায়নি জিনিসটার গুরুত্ব কতটা, বা এ থেকে কত কি ঘটতে পারে। পূর্ণিমার দাদা প্রায় কাঁদো কাঁদো সুরে বললে, আচ্ছা, আর কোনো দিকে জলা আছে? হ্যাঁ গাড়োয়ান? না বাবু, কাছে পিঠে আর জলা নেই কো। তবে এই খালের ধারে আপনাদের মধ্যে একজন দাঁড়াই থাকুন, আমরা বাকি দুইজন ওই দিকখান যাই। আমি খালের ধারে রইলাম, কারণ যুবকটি একলা অন্ধকারে, যতদূর বুঝলাম, দাঁড়িয়ে থাকতে রাজি নয়। ওরা তো চলে গেল অন্যদিকে। আমার মুশকিল এই যে আমার সঙ্গে একটা দেশলাই পর্যন্ত নেই। এই কৃষ্ণা চতুর্দশীর রাত্রে অন্ধকারে একা মাঠের মধ্যে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় কি জানি।
সেখানে কতক্ষণ দাঁড়িয়েছিলাম আমি জানি না, ঘন্টাখানেক বোধহয় হবে, বা তারও বেশি হয়তো। তারপর খালের ধার ছেড়ে মাঠের দিকে এগিয়ে গেলাম। এদের ব্যাপারটা কি আমি বুঝতে পারছি না। এমন সময় দূরে আলো দেখা গেল। গরুর গাড়ির গাড়োয়ানের গলাটাও শুনলাম। বাবু, বাবু এদিকে, বাবু এদিকে। গাড়োয়ানের সঙ্গে একটি গ্রাম্য লোক, ওদের হাতে একটা হ্যারিকেন লণ্ঠন। আমি ব্যস্তভাবে বললাম, হ্যাঁ, কি 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 হলো, পাওয়া গিয়েছে? যার হাতে লণ্ঠন ছিল সেই লোকটা বললে, আগে চলেন বাবু, আগে সব রয়েছেন তেনারা আমার বাড়িতে বসে। হ্যাঁ হ্যাঁ, আগে আমি বাবু গোয়াল ঘরে গরুদের জাপ কেটে দিতে ঢুকেছি এ সন্ধ্যের একটু পরেই। দেখি গোয়াল ঘরের এক পাশে আগে একটি পরমা সুন্দরী স্ত্রী লোক। তখন আমি তো চমকে উঠেছি বাবু, কি। তারপর আগে বাড়ির লোক এসে পড়লো, তারপর এনারা গিয়ে পড়লেন, তাদের আগে আমরা বাড়িতে বসে আপনার খোঁজে বেরুলাম। অন্ধকারের মধ্যে ভদ্রলোকের ছেলের কি কষ্ট। চলুন গরিবের বাড়ি, আগে দুটো ডাল ভাত রান্না করে খান। দিদি ঠাকুরনের মাথাটা আগে ভালো যদি হতো একটু, তো দিদি ঠাকুরন একেবারে লক্ষ্মীর প্রীতি মেয়ে। আমাদের বাড়িতে তাঁর পায়ের ধুলো পড়িছে। আপনারা সবাই ব্রাহ্মণ শুনলাম, আগে কতকালের ভাগ্যি আমাদের। দুটো ভাত সেবা করিয়ে আজ রাতে শুয়ে থাকুন, কাল ভোরে আমি আমার গাড়িতে তিরোল পৌঁছে দেবো আপনাদের। আগে অমন হয়। গ্রামের মধ্যে লোকটার বাড়ি গিয়ে পৌঁছালাম। বাড়িটার কথা এখানে একটু ভালো করে বর্ণনা করা দরকার, কারণ এর পরবর্তী ঘটনার সঙ্গে এই বাড়ির অতি ঘনিষ্ঠ সম্বন্ধ। একবার ভাবি, সে রাত্রে যদি সেখানে থাকবার প্রস্তাবে রাজি না হয়ে ওদের নিয়ে সোজাসুজি তিরোল চলে যেতুম। হ্যাঁ, আসলে নিয়তি নিয়তি যাকে যেখানে টানে, তিরোল গেলেই কি আর নিয়তির হাত থেকে উদ্ধার পাওয়া যেত? ভুল। বাড়িটা ওদেশের চলন মতো মাটির দেওয়াল, বিচুলিতে ছাওয়া, বাইরে বেশ বড় একখানা বৈঠকখানা, তার 2 কামরা, মাটির দেওয়ালের ব্যবধান, সামনে খুব বড় মাটির একটা দাওয়া, তার সামনে উঠোনের পশ্চিম ধারে ছোট একটা ঘাট বাঁধানো পুকুর। বৈঠকখানার 2টো কামরার মধ্যে যেটা ছোট, সেটার পেছনের দোর খুলে কিন্তু বাইরের উঠোনে আসা যায় না, সেটি অন্তঃপুরে যাওয়ার পথ। গৃহস্বামীর নাম রসিকলাল ধাড়া, জাতিতে কৈবর্ত। সুতরাং তাদের রাঁধা ভাত তো আমাদের চলবে না। রসিকলালের একান্ত অনুরোধে আমরা নিজেরাই রান্না করে নিতে রাজি হলাম। জিনিসপত্র, দুধ, শাকসবজি 6 জনের উপযোগী এসে পড়ল। আশ্চর্যের বিষয় এই যে রান্না করলে পূর্ণিমা আবার সেই আগেকার মতো শান্ত স্বাভাবিক মূর্তি ধারণ করেছে। তার কথাবার্তা, রান্নার কৌশল, সহজ ব্যবহার দেখে কেউ বলতেও পারবে না যে কিছুক্ষণ আগে এ গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়েছিল। খেতে বসবার কিছু আগে পূর্ণিমা যেখানে রাঁধছে সেখানে উঁকি মেরে দেখি গ্রামের অনেক মেয়ে ওকে দেখতে এসেছে, নানান রকম কথাবার্তা জিজ্ঞাসা করছে। বুঝলাম পূর্ণিমার কাহিনী গ্রামময় রটে গিয়েছে। এখন রাত প্রায় 11টা বাজে। পূর্ণিমা এসে আমাদেরকে ডেকে নিয়ে গেল খেতে। আমি জিজ্ঞাসা করলাম, সকলের সঙ্গে আলাপ হলো পূর্ণিমা? পূর্ণিমা সলজ্জ হেসে বললে, ওরা সব এসেছে কেন জানেন? আমায় নাকি সবাই দেখতে এসেছে। আমি বললাম, আমি ভাই আপনাদের মতোই মেয়ে, 2খানা হাত, 2খানা পা, আমায় দেখবার কি আছে? তার কি কথা হলো? আর কিছু না, আমাদের বাড়ি কোথায়,
আমার বয়স কত এই জিজ্ঞেস করছিল। এরপর বেশ দিব্যি সহজভাবেই বললে, আর বলছিল তোমার বিয়ে হয়নি। আমি বললাম এবছর আমায় বিয়ে দেবেন বলেছেন বাবা। বলেই সে আমাদের পাতে ডাল নাকি একটা যেন পরিবেশন করতে আরম্ভ করলে। আমি তো অবাক। ওর দাদার দিকে চাইতে সে বেচারি আমায় একটা চোখ টিপলে। পাগল হোক উন্মাদ হোক, মেয়েদের স্বাভাবিক প্রবৃত্তি আর যাবে কোথায়। বড় কষ্ট হলো ভেবে যে অভাগীর ওই স্বাদ এ জীবনে আর পূর্ণ হওয়ার নয়। কিন্তু এ ধরনের দু একটা বেফাঁস কথা ছাড়া পূর্ণিমার অন্য সব কথাবার্তা এমনই স্বাভাবিক যে কেউ তার মধ্যে এতটুকু খুঁত ধরতে পারবে না। ওর গলার সুরটা ভারী মিষ্টি। খুব কম মেয়ের গলায় এমন মিষ্টি সুর আমি শুনেছি। এমন একটি সুন্দর চালচলন, নিজের দেহটাকে বহন করে নিয়ে বেড়ানোর এমন সুশ্রী ধরন আছে ওর, যে ওকে নিতান্ত সাধারণ শ্রেণীর মেয়ে বলে কেউ ভাবতেও পারবে না। আমায় বললে, আপনাকে আমরা তো বড় কষ্ট দিলুম। আমাদের সলাডিতে যাবেন কিন্তু একবার দাদা। বেশ, যাব বই কি, নিশ্চয়ই যাব। এই পুজোর সময়ই যাবেন। আমাদের ওখানে দুখানা পুজো হয়। একখানা কলিয়ারির বাবুরা করে, আর একখানা বাজারে হয়। শখের থিয়েটার হয়। ওর দাদা এই সময় বললে, আরেকটা জিনিস দেখবেন, সাঁওতালদের নাচ, সে একটা দেখবার মতো জিনিস। আসুন না পুজোর সময়, আপনি এলে ভারী খুশি হব আমরা। তাহলে কথা রইল কিন্তু দাদা, বোনের নেমন্তন্ন রাখতেই হবে আপনাকে। এই সময় গৃহস্বামীর মেয়ে দুধ নিয়ে এসে পূর্ণিমাকে বললে যে আমাদের সকলকে দুধ দিতে। পূর্ণিমা বললে, তাহলে একখানা দুধের হাতা নিয়ে এসো খুকি। ডালের হাতায় তো দুধ দেওয়া যাবে না। পূর্ণিমার এই সমস্ত কথাবার্তার খুঁটিনাটি আমার খুব মনে আছে, কারণ পরে এই কথাগুলি মনে মনে আলোচনা করবার যথেষ্ট কারণ ঘটেছিল। আহারাদির প্রায় আধ ঘন্টা পর আমরা সবাই শুয়ে পড়লুম। পূর্ণিমা তার দাদার সঙ্গে বাইরের ছোট কামরাটায় এবং আমি বড় কামরাটায়। এবার আমি নিজের কথা বলি। শরীর ও মন বড় ক্লান্ত ছিল। অল্পক্ষণের মধ্যেই আমি ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু কতক্ষণ পরে তা জানি নে, এবং কেন তাও জানি নে। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমার বুকে যেন পাথরের ভারী বোঝা কেউ চাপিয়ে দিয়েছে। আমার আমার নিঃশ্বাস প্রশ্বাস নিতে যেন যেন কষ্ট হচ্ছে। ভাবলুম নিশ্চয়ই নদীর হাওয়ায় আমার ঠান্ডা লেগে গিয়েছে, বা ওই রকমই কিছু একটা হবে। অমন হয়। আবার আমি ঘুমোবার চেষ্টা করি, কিন্তু এমন সময় আমার মনে হলো যে পাশের কামরায় কীরকম একটা কৌতূহলজনক শব্দ হচ্ছে। হয়তো পূর্ণিমার দাদার নাক ডাকার শব্দ, কিন্তু এমন অদ্ভুত ধরনের নাক ডাকা, এমন যেন গোঙানি বা কারানির মতো শব্দ। একটু পরেই আর শব্দটা শুনতে পেলাম না। আমিও পাশ ফিরে ঘুমিয়ে পড়লুম। আমার ঘুম ভাঙল খুব ভোরে। পাশের কামরার দৌড় তখনও বন্ধ। আমি উঠে হাত মুখ ধুয়ে মাঠের দিকে বেড়াতে গিয়েছিলাম। আধ ঘন্টা বেড়ানোর পরে ফিরে এসে দেখি তখনও ওরা কেউ ওঠেনি, এমনকি বাড়ির লোকজনও না। আরও আধ ঘন্টা পরে গৃহস্বামী রসিক ধাড়া বাইরের ঘরের দাওয়া এসে বসল। আমায় বললে, আগে ঘুমলেন কেমন বাবু? আগে মশা কামড়ায়নি তো? এরা এখনো ঘুমুচ্ছেন বুঝি? রসিকের সঙ্গে কিছুক্ষণ চাষবাসের গল্প করলাম।
তারপর সে উঠে কোথাও একটা বেরিয়ে গেল। এদিকে প্রায় 8টা বাজল, তখনও পূর্ণিমা আর তার দাদার ঘুম ভাঙেনি। 8:30টার সময় রসিক ফিরে এলো। গ্রীষ্মকাল, 8:30 মানে তো দস্তুর মতো বেলা। খুব রোদ উঠে গিয়েছে চারিদিকে। রসিক এবার জিজ্ঞাসা করলে, আগে এরা এখনো ওঠেননি? কই না তো, ওঠেনি তো। হ্যাঁ, গরমে সারা রাত ঘুম হয়নি বোধ হয়, ভোরের দিকে ঘুমিয়েছে আর কি। বেলা 9টার সময়ও যখন ওদের কোনো সাড়া শব্দ পাওয়া গেল না, তখন আমিই দরজায় ঘা দিলাম। ঘরের মধ্যে মানুষ আছে বলেই মনে হলো না। তখন বাধ্য হয়ে আমি পশ্চিম দিকের ছোট জানলাটা দিয়ে উঁকি মেরে দেখতে গেলাম। আসলে ঘরের মধ্যে একটি মেয়ে নিদ্রিতা। এই অবস্থায় জানলা দিয়ে চেয়ে দেখতে একটা দ্বিধা বোধ করছিলাম, কিন্তু একবার দেখা দরকার, কি ব্যাপারটা কি ওদের। কিন্তু জানলা দিয়ে যা দেখলাম তাতে আমি চিৎকার করে উঠেছিলাম বোধ হয়। আমি ঠিক বলতে পারি না, কারণ আমারও কিছুক্ষণের জন্য বুদ্ধি লোপ পেয়েছিল। কি যে ঘটেছে আর কি না ঘটেছে সে আমার খেয়ালই ছিল না। প্রথমেই আমার চোখে পড়ল রক্ত। রক্ত, ঘরে এত রক্ত কেন? আমি কি চোখে ভুল দেখলাম নাকি? কিন্তু পর মুহূর্তেই আমার সন্দেহের অবকাশ আর রইল না। ঘরে একখানা চৌকি পাতা, আর পূর্ণিমার দাদা চৌকির উপরকার বিছানায় উপুড় হয়ে কেমন একটা অস্বাভাবিক ভঙ্গিতে শুয়ে আছে। বিছানাটা রক্তে ভেসে যাচ্ছে, মেঝেতে রক্ত গড়িয়ে পড়ে মেঝে ভাসছে, আর পূর্ণিমা দেয়ালের ধারে মেঝের ওপর পড়ে আছে। মানে জীবিতা কি মৃতা বুঝতে পারা যাচ্ছে না। একটা পাশবালিশ চৌকির ওপর থেকে যেন ছিটকে পূর্ণিমার দেহের কাছে পড়েছে, সেটাও রক্ত মাখা। আমার চিৎকার অনেক দূর থেকে শোনা গিয়েছিল বোধ হয়। লোকজন চারদিক থেকে এসে পড়ল। আমারও প্রথমটা জ্ঞান ছিল না। মাথায় জল টল দিয়ে সকলে আমাকে চাঙ্গা করে 10-15 মিনিট পরে। এদিকে দরজা ভেঙে সকলে ঘরে ঢুকলো। তারা দেখল পূর্ণিমার দাদার গলায়, কাঁধে এবং হাতে সাংঘাতিক কোপের দাগ। আগের রাত্রে কুটনো কাটার যে বড় একখানা বঁটি গৃহস্থরা দিয়েছিল, সেইখানা রক্ত মাখা অবস্থায় বিছানার ওপাশে পড়ে আছে। পূর্ণিমার শাড়ি সেমিজে কিন্তু খুব বেশি একটা রক্ত নেই, কেবল শাড়ির সামনের দিকটাতে যেন ছিটকে লাগা রক্ত খানিকটা এসে লেগেছে। হতভাগিনী রাত্রে কোন সময় যে এই বিভৎস কাণ্ড ঘটিয়েছে, নিজের হাতে নিজের ভাইকে খুন করে ঘরের মেঝেতে অঘোরে নিদ্রায় অভিভূতা, তা সে নিজেও জানে না। দিব্যি শান্ত নিশ্চিন্তভাবে ঘুমোচ্ছে। আমার যখন জ্ঞান হয়ে আমি ঘরে ঢুকেছি, তখনও ঘুমন্ত অবস্থায় ওকে দেখাচ্ছে কি সুন্দর, একদম শিশুর মতো, ছেলে মানুষ, নিষ্পাপ সরলা বালিকার মতো। নারীর প্রলয়ঙ্করী ধ্বংসমূর্তি সেই ভয়ানক প্রভাতে এক মুহূর্তে আমার চোখের সামনে যেন ফুটে উঠল। পলকে যে প্রলয় ঘটায়, এক হাতে দেয় প্রেম, অন্য হাতে আনে মৃত্যু। এক হাতে যার খাড়া, আর অন্য হাতে বরা ভয়। অতঃপর যা ঘটবার তাই ঘটল। পাড়ার লোক, গ্রামের লোক সব ভেঙে পড়ল। এ কি
সর্বনাশ! এ কি করেছে? হায় 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 হায়! দেখো দেখিনি কাণ্ড। হ্যাঁ, এত ভালো লোকটা এ কি সর্বনাশ করে গেল গো! হায় 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 হায়, কি করি? হ্যাঁ, আমারই ঘরে শেষমেশ এই কাণ্ড। সি সি সি। বই পাচ্ছি ভাই, এই আমি থাকতে পারবো না, আমি থাকতে পারছি না। পুলিশ এলো। আমি মেয়েটির অবস্থা সম্বন্ধে যা জানি সব খুলে বললাম। তাদের জেরার প্রশ্নোত্তর দিতে দিতে আমার মনে হলো হয়তোবা আমি পূর্ণিমার দাদাকে খুন করে থাকব। ঘুমন্ত মেয়েটির পাশ থেকে ওর দাদার মৃতদেহ সরানোর ব্যবস্থা আমরাই করলাম। মৃতের সকল চিহ্ন, রক্তাক্ত বস্ত্র, বঁটি, বিছানা সব আমরাই পরিষ্কার করলাম। উন্মত্ততায় ঘুম সহজে ভাঙেনি তাই রক্ষে। দুপুর পর্যন্ত পূর্ণিমা নিরুদ্বেগেই ঘুমোলো। পুলিশকেও খুব কষ্ট করে ওর ঘুম ভাঙাতে হয়েছিল। আমি ওর পাশে দাঁড়িয়েছিলাম এই ঘোর অন্ধকার রাত্রিরে, অসহায় উন্মাদিনী। তার আর কে ছিল সেখানে? যদিও ওর অবস্থা দেখে চোখের জল ফেলেনি এমন লোক সে অঞ্চলে ছিল না। কি মেয়ে, কি পুরুষ, এমনকি থানার মুসলমান দারোগাবাবু পর্যন্ত। শয়লাডি কলিয়ারিতে টেলিগ্রাম করা হলো। ওর বাবা এলেন, তার সঙ্গে এলেন তার 3টি বন্ধু। ওর মুখেই প্রথম শুনলাম পূর্ণিমা বিবাহিতা। পাগল বলে স্বামী নেয় না। সে কখনো জানে সে বিবাহিতা, আবার কখনো কখনো ভুলেও যায়। পূর্ণিমার মা নেই, তাও এই প্রথম শুনলাম। ভদ্রবংশের ব্যাপার, তাই এ নিয়ে খুব একটা গোলমাল যাতে না হয় শুরু থেকেই তার ব্যবস্থা করা হলো। খবরের কাগজে ঘটনাটি উঠেছিল, কিন্তু একটু অন্যভাবে। কয়েকটি প্রভাবশালী লোকের সহানুভূতি লাভ করার দরুন ব্যাপারটা জটিলতার হাত থেকে আমরা অপেক্ষাকৃত সহজেই রেহাই পেলাম। পূর্ণিমাকে রাঁচির উন্মাদ আশ্রমে দেওয়াই ব্যবস্থা হলো শেষ পর্যন্ত। ওর বাবাও দেখলুম ওকে আর বাড়ি নিয়ে যেতে রাজি নন। শ্রীরামপুর কোর্টের প্রাঙ্গণ থেকে ওকে মোটরে সোজা আনা হলো হাওড়া। হাওড়া থেকে রাঁচি এক্সপ্রেসে যখন ওঠানো হচ্ছে, তখন এক গাল হেসে আমার দিকে চেয়ে সে বললে, আমাদের শালাডিতে আসবেন কিন্তু একদিন, মনে থাকবে তো? আর ওর বাবাকে বললে, দাদা কোথায় বাবা? দাদাকে দেখছি নে। দাদার কাছে কানে দুল দুটো খোলা রয়েছে, কান বড্ড ন্যাড়া ন্যাড়া দেখাচ্ছে। এসব কয়েক বছর আগের কথা। অনেকেই বুঝতে পারবেন মানে আমি কোন ঘটনার কথা বলছি। মানুষ চলে যায়, স্মৃতি থাকে। জীবনের ওপর কত চিতার ছাই ছড়ানো। সেই ছাইয়ের সূক্ষ্ম স্তরে বহু প্রিয় পরিচিত জনের পদচিহ্ন আঁকা হয়ে থাকে। এই শ্যামলা পৃথিবী, এই রৌদ্রলোক, পরিবর্তনশীল ঋতুচক্রের আনন্দ থেকে নির্বাসিতা সেই হতভাগিনীর কথা মাঝে মাঝে যখন আমার মনে পড়ে, তখন ভাবি সে নিশ্চয়ই নেই। এতদিনে সুদূর রাঁচির উন্মাদ আশ্রমে তার অভিশপ্ত জীবনের অবসান হয়ে গেছে নিশ্চয়ই। ভগবান আর ওকে কতকাল কষ্ট দেবেন। শুনলেন আজকের গপ্প তিরলের বালা। রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গল্প পাঠে ডক্টর মনসীজ জানা। ট্রেন যাত্রীদের ভূমিকায় শুভম মুখার্জি, দেবজিৎ জানা এবং সৃজন সাহা এবং শুভজিৎ জানা। গারোয়ানের চরিত্রে শুভম মুখার্জি, মাঝি শুভজিৎ জানা, গ্রামবাসী রসিক ধারার চরিত্রে স্পন্দন ব্যানার্জি, পূর্ণিমার দাদার চরিত্রে আমি সুনয়ন মুখার্জি এবং
পূর্ণিমার চরিত্রে অপরাজিতা মজুমদার। স্ক্রিপ্ট করেছেন সৃজন সাহা। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলিং সৃজন এবং স্পন্দন। পোস্টার ডিজাইন এবং গ্রাফিক্স শুভজিৎ। সমগ্র অডিও ডিপার্টমেন্ট সামলেছেন দেবজিৎ জানা। গল্পটির পরিকল্পনা, তত্ত্বাবধান এবং পরিচালনায় ডক্টর মনুষীজ জানা। আমাদের আসর আবার জমবে আগামী শুক্রবার ঠিক রাত 9:30। শুনতে ভুলবেন না কিন্তু।